মধ্যে হামলা পাল্টা হামলা। ইয়াহিয়া খানের মতো কিছু বললেই শুনতে হবে কেন বিএনপির প্রশ্ন, কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই আরপিওর সংশোধনী মন্তব্য। এনসিপি সহ নতুন 3 রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে নিবন্ধন, বিধান অনুযায়ী বুধবারই গণবিজ্ঞপ্তি জারি। বিমান কি এয়ারক্রাফট কেনাতে কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে চাইছে এয়ারবাস, ইউরোপে প্রভাবশালী 3 রাষ্ট্রদূত ও 1 হাইকমিশনার মাঠে। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কেনিয়ায় তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে শিল্প সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে ভোটের হাওয়া। ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। নিজেদের এলাকায় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। নির্বাচিত হলে এলাকা ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর থেকেই জনসংযোগ শুরু করেছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোটের আলোচনা। রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে জনসংযোগ করছেন। ঢাকা 12 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ঢাকা 16 আসনের প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক তার নির্বাচনী এলাকায় দিনভর জনসংযোগ করেছেন। ঢাকা 16 থেকে ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে আমার এই অত্র এলাকার প্রত্যেকটি এলাকায় আমি গিয়েছি, মুরব্বীদের সাথে, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি এবং তাদের প্রত্যেকের সমস্যাগুলো আমি নথিভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে এই সমস্যাগুলো কিভাবে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেই প্রচেষ্টা আমার সবসময় থাকবে ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা 2 আসনে মনোনয়ন পেয়ে জনসংযোগ করছেন। সকলে ঐক্যবদ্ধভাবে এখন সেই ভোটের অধিকার যে প্রতিষ্ঠা হয়েছে সেই ভোট আপনাদেরকে এখন আদায় করতে হবে। সেই ঢাকা 2 আসন থেকে আল্লাহর রহমতে যে সাড়া মিলেছে, এই সাড়ায় আল্লাহর রহমতে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আপাতত কোনো আশঙ্কা দেখছেন না প্রার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনয়ন তালিকা ঘোষণার পর সারা দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সোমবার আলোচনায় নির্বাচন প্রসঙ্গ। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবারের মতো দিনাজপুর থেকে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খবর পৌঁছে যাওয়া মাত্র শুধু বিএনপি কর্মী নন, সাধারণ ভোটাররাও উল্লাসিত। বেগম জিয়ার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। ঐতিহাসিক গোরে শহীদ ময়দান থেকে মিছিলটি বের হয়ে প্রদক্ষিণ করে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক। বেগম খালেদা জিয়ার নমিনেশনের ঘোষণা হয়েছে, তখন থেকে দিনাজপুরের সাধারণ জনগণের মাঝে পাত ভাঙা জোয়ার বইছে। বেগম খালেদা জিয়া এমপি হিসেবে এখানে মনোনীত হওয়াতে আমরা এখানে সবাই দিনাজপুরবাসী এবং জেলা বিএনপি গর্বিত। আমরা ওনার প্রতিনিধি হিসাবে এখানে সবাইকে আমন্ত্রণ জানাই। আমরা স্বপ্ন দেখি যে আল্লাহ তাআলা ওনাকে এই মাঠে নিয়ে আসবেন।
শুধু বেগম জিয়ার আসন নয়, প্রার্থী ঘোষণায় সারা দেশেই বিএনপির কর্মীদের মাঝে এসেছে নতুন উদ্দীপনা। দলীয় কার্যালয়গুলোতে জোরে সোরে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। শীর্ষ নেতাদের অনেকে আছেন নিজের নির্বাচনী এলাকায়। তাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। এখানে আমি ছাড়াও আরো কয়েকজন ক্যান্ডিডেট ছিল, তাদের সঙ্গে আমি অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছি। তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা মিলেমিশে কাজ করব, এটাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য। মেহেরপুরে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণার পরপরই নেতাকর্মীরা ভিড় করেন প্রার্থীদের বাড়ি ও দলীয় কার্যালয়ে। আপনাদের ভালোবাসা দিয়ে যারা আপনাদের সাথে দলের মধ্যে নেই তাদেরকে বোঝাতে হবে আপনারা আমাদের কাছে আপন ভাই। অতএব আপনি যেমন করে দরদ দিয়ে ধানের শীষে ভোট দেবেন, সেই ভাইটিকেও সেইভাবে প্রস্তুত করবে ভোট দেওয়ার জন্য। গত কয়েক মাস ধরে দেশে নির্বাচনী হাওয়া থাকলেও সোমবার বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর বদলে গেছে দৃশ্যপট। সব জায়গাতেই এখন আলোচনার বিষয় জাতীয় নির্বাচন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। মেহেরপুরে গাংনীতে মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ 17 বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাভেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা ও নিপীড়ন সহ নানান প্রতিকূল অবস্থাতেও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য থাকলেও মতবিরোধ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। 15 দিনের সফরে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, সরকার প্রবাসীদের ভোটের তালিকায় যুক্ত করলেও এখনো অনেক জটিলতা রয়ে গেছে। তাই নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরো 15 দিন সময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। দ্রুতই জামায়াত জাতীয় নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 1 বছর আগেই জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। গণভোট নিয়ে আলোচনা করে 7 দিনের মধ্যে ঐক্যমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর প্রতি উপদেষ্টা পরিষদের আহ্বান সম্পর্কে বিএনপির অবস্থান আগের মতোই রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ইয়াহিয়া খানের মতো কিছু বললেই তা শুনতে হবে কেন? আরপিও সংশোধনী নিয়ে তিনি বলেন, কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই এই বিধান রাখা হয়েছে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই সনদ ও গণভোট সহ বেশ কিছু ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট, আর জামায়াত ইসলামীর দাবি নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে 1 সপ্তাহের মধ্যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ কথা বলেন এ প্রসঙ্গে। বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি দেশের সবচেয়ে অভিজ্ঞতা আলা দল, তারা যা চাপায়া দিবে সেটি আমাদের মানতে হবে, এটা তো কোনো কথা নেই। আপনারা কি ইহিয়া খানের ভূত হয়ে আসছে নাকি? ইহিয়া খান এলিফো দিছিল, ইহিয়া খান এলিফো দিয়ে বলছিল যে এরকম ব্যাপার, এতদিনের মধ্যে পার্লামেন্ট যদি কনস্টিটিউশন না করতে পারে অটোমেটিক ভেঙে যাবে। আবার পিআর সিস্টেম, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, তো এগুলা চলবে না, এসব চলবে না। আস্থা ভঙ্গ করেছে, তারপর আবার এইসব কথা বলে কোনো লাভ নেই। ইলেকশন দাও, ইলেকশন করে যে যেতে আসে গভর্নমেন্ট ফর্ম করুক, যেসব আইন প্রণয়ন করার দরকার পার্লামেন্টে করতে হবে। গণভোটের ব্যাপারে আমরা যা রাজি হয়েছি তার থেকে আর নতুন কিছু আমরা করবো না, এটাও ঠিক হয় না। মানে এটাও আমরা পিসফুল ট্রানজিশনের জন্য করছি, তো সেটাও যদি না মানে তাহলে কিছু করার নেই।
আরপিও সংশোধনী নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। হঠাৎ করে এই সরকার এসে অনেক কিছুই তো পরিবর্তন করতে যাচ্ছে বা পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। তা আমি মনে করি যে এসব করে বরঞ্চ নির্বাচনকে ব্যাহত করা হবে। কারণ যারা ছোট দল করে তারা ছোট দল করে বলেই তো আমাদের সাথে জোট মানে ঐক্যবদ্ধ আন্দোলন করে এখন এসেছে। এখন তাদের মার্কা নিয়ে গেলে তাহলে তো তাদের আসার প্রয়োজন ছিল না। যদি এত মার্কা যদি এত ভোট ক্যারি করতে পারতো, যা চাইলে আমাদের সাথে আসতে আমাদের ধানের শীষ দেবো আমরা। সেই জন্য কোনো বিশেষ দলগুলোকে তুষ্ট করার জন্য এটা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত বলে জানালেন ইকবাল হাসান মাহমুদ। এবারকার ইলেকশন একটা ছায়া শক্তির সাথে, যে শক্তি আমাদের ছায়াতেই বড় হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আইন অনুযায়ী বুধবারই এই নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। নাজিব বেকের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়ার পর আবেদন আসে 143টি। প্রাথমিক বাছাইয়ে 22টি দল উত্তীর্ণ হয়। কয়েক ধাপে যাচাই বাছাই শেষে 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এগুলো হলো 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। তবে ইসি শুরুতে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে পুনঃতদন্তের পর তালিকা থেকে বাদ পড়ে বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। গণবিজ্ঞপ্তির পর কারো কোনো আপত্তি না থাকলে 12ই নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গ্যাজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে আরপিও সংশোধন সন্তোষজনক নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। স্ব প্রতীকের নির্বাচনের পক্ষ থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকের নির্বাচন করতে চান সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। নির্বাচনী ব্যয় কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কালো টাকার খেলা বন্ধ না করা গেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটি জানতে দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো দিনাজপুরে ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সাধারণ মানুষের যেন সুখ দুঃখ যেখানে সেখানে হয়রানি পেরেশান যেন না হয়, আমরা সেটাই সরকার চাই। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ। আমরা যেখানে গেলে শান্তি পাই, সব জায়গায় গেলে যেন শান্তি পাই, সেই শান্তি যেন আমাদের খুঁজে আসে, সেই সরকারকে আমরা চাই। আমাদের যত ইয়ং জেনারেশন আছে, হাজার হাজার ইয়ং জেনারেশন কিন্তু বেকারত্ব হয়ে আছে, তাদের কর্মস্থলের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা, আমাদের মনে করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা এটা 100-এর ভিতরে 100 চাই। নতুন প্রার্থী হিসাবে আমরা এমন কাউকে চাই যে আমাদের মানে সব ধরনের সমস্যা দূর করতে আগ্রহী, আবার কোনো নির্দিষ্ট দল মার্কা এমন না। আমরা একটা ভালো মানুষ চাই যে কিনা দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করবে। এবারে নির্বাচনটা আমরা ফেয়ার ইলেকশনটা চাই। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এতটুকু সুবিধা চাই যে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে আমরা সাধারণ জনগণ কোনো মার্কা আমরা বুঝি না, কোনো দল বুঝি না। আমরা শুধু সেই প্রার্থীকে চাই যারা আমাদের জন্য সব ধরনের সাপোর্ট দিবে আর কি। আমরা সাধারণ মানুষের যেটা অধিকার আর কি। নির্বাচনে আমরা কোনো দল বুঝি না, আমরা যোগ্য প্রার্থী দেখে যার দ্বারা আমাদের এলাকা ভালো থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। আমরা আশা করি যে পরিবেশ ভালো থাক, শান্ত থাক। আমি চাই যে এবার সুষ্ঠুভাবে যদি ভোট হয়, ইলেকশন হয়, আমরা যদি
এরপরে চাকরি বাকরি একটা নিশ্চয়তা পাই। আমাদের দেশ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন প্রার্থী চাই। আমি নতুন ভোটার, যদি কেন্দ্রীয় ব্যবস্থা ভালো থাকে তাহলে ভোট দেবো। আমি এবার প্রথম দিব, এটা ভোট পবিত্র, দেখি মানে যেটা ভালো ব্যবহার করবে তাকেই দিব। এবারে অন্যান্য প্রসঙ্গ। এবার এয়ারবাস বিক্রির জন্য কোম্পানিটি মাঠে নামিয়েছে ইউরোপের প্রভাবশালী 3 রাষ্ট্রদূত এবং 1 হাই কমিশনারকে। কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমানের কাছে ইউরোপের জায়ান্ট কোম্পানি এয়ারবাসের এয়ারক্রাফট বিক্রি করতে চায় তারা। চকর মারিথার রিপোর্ট। মার্কিন শুল্ক আরোপের পর হঠাৎ করে আমেরিকান জায়ান্ট বোয়িং এর কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বেশ কয়েকটি এয়ারক্রাফট কেনার জন্য চুক্তি করে বাংলাদেশ। এরপরেও বাংলাদেশে এয়ারবাস বিক্রির আশা ছাড়ছে না ইউরোপের এ কোম্পানি। এবার সরকারি পর্যায়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কোম্পানিটি। মঙ্গলবার দুপুরে ফ্রান্স জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ বিষয়ে এয়ারবাসের পক্ষ থেকে সংলাপের আয়োজন করা হয়। সেখানে ছিলেন ইউরোপের প্রভাবশালী কূটনীতিকরা। With its heritage in Europe, its vision and solutions for Bangladesh's aviation sector, Airbus represents a credible, sustainable and forward-looking choice. The emerging aviation sector needs that modern, environmentally friendly aircrafts. It needs aircrafts for both short-haul travel and for long-haul travel. Bangladesh stands at a significant moment, with national elections ahead in February and the country expected to graduate from least developed country status next year. And the UK remains a committed partner in supporting Bangladesh's economic transformation and democratic progress. What I want to do very clearly is to call for its inclusion in plans for the fleet renewal of Biman, in line with Bangladesh's long-standing assurances of transparency and non-discrimination. পরে প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্বে এয়ারবাস আশা করে তাদের এই তৎপরতা সফল হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে ফেরত আসবে কিনা এই নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 7ম দিনের মতো শুনানি হয়েছে। দিনের কার্যসূচির শুরুতে বিএনপির পক্ষ থেকে দায়ের করা ওই আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে ব্রিফ করেন বিএনপির আইনজীবীরা। রিভিউ আবেদন না থাকা সত্ত্বেও আপিল বিভাগ সুমটো তারা ফুল জাজমেন্ট দিলেন যে ফার্স্ট পার্টটাকে আমরা যদি আপিল বিভাগের জাজমেন্ট ধরি, সেকেন্ড পার্টটা অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি ল অ্যাজ ওয়েল অ্যাজ দি আদার কান্ট্রি, প্রথম যে জাজমেন্টটা হয়েছে সেটাই জাজমেন্ট। এই 3টি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্ট্যান্সিয়েট করেছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। নোয়াখালী, হবিগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও 30 জন। নোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, সেখানে আহত হয়েছেন আরও 1 জন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলীতে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 29 জন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানিয়েছে দুপুরে ঢাকাগামী রয়্যাল পরিবহনের সাথে সিলেটগামী অ্যানা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত এবং 30 জন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক ও যাত্রী সহ 2 জনে নিহত হয়েছেন। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে যাত্রী সহ অটোরিকশা নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে মহাসড়কে তুলে দেয় অটো চালক। সে সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে অটো চালক ও যাত্রী 2 জনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে 2 জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিউ ইয়র্কের মেয়র পদে লড়ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, জিসি মূলত একজন ডেমোক্রেট, এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে পোস্টে এই সমর্থন দেন ট্রাম্প। জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন তিনি। মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়নে নির্ধারিত পরিমাণের বেশি বরাদ্দ না দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। জনমত জরিপে দেখা গেছে নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র অ্যান্ড্রু কুয়োমোর চেয়ে প্রতিদ্বন্দ্বিতায় মামদানি এগিয়ে। মামদানি আশা করছেন তরুণ ভোটাররা তার পাশে থাকবেন। তবে শুধু নিউ ইয়র্কই নয়, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় তার প্রতিশ্রুতি পুরো দেশের তরুণ প্রজন্মের মধ্যেও সাড়া ফেলেছে। নির্বাচনে আরও এক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়া। তবে প্রথা ভেঙে স্লিওয়াকে সমর্থন না জানিয়ে মামদানির মূল প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন কুয়োমো। আইএসটিভি সাংস্কৃতিক সংবাদ। প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে সেমিনারের আয়োজন করা হয়, যেখানে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট। ঋত্বিক কুমার ঘটক নির্মিত মেঘে ঢাকা তারা, তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখা, অযান্ত্রিকের মতো সিনেমা আজও তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস। তারই জন্মশতবর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে হলো সেমিনার। বাংলাদেশের লৌকিক জীবনকে লৌকিক জীবনের প্রতিনিধি করে আবার এই লৌকিক জীবনকে তিনি যেন এক চিরকালীন মহিমা দিয়েছেন তার মহাকাব্যিক চলচ্চিত্র নির্মাণ ভঙ্গিতে। ওনার সঙ্গে প্রতি মুহূর্ত মিশে গেছে, প্রতি মুহূর্ত। ঋত্বিক ঘটক না হলে তিতাস হতো না, আমি হাবিবুর রহমান খান না হলে তিতাস হতো না। ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, স্মারক বক্তৃতা, পোস্টার ও গ্রন্থ প্রকাশনার আয়োজন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। কেনিয়ার নাইরোবির মুকুরু এলাকার দরিদ্র জনগোষ্ঠীর তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে কাজ করছে ওয়াজুকু আর্টস নামের এক শিল্পী সম্প্রদায়। সহিংসতা ও দারিদ্র্যের মধ্যে গড়ে ওঠা এই উদ্যোগ শিল্পের মাধ্যমে তরুণদের সৃজনশীল ভবিষ্যৎ গড়ার দিকে ধাবিত করছে। চিত্রকলা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও ওয়েব ডিজাইনের প্রশিক্ষণ পেয়ে অনেকে নতুন পথ খুঁজে পাচ্ছে। সম্প্রদায়ের নেতা সাবু মাওয়াঙ্গি বলেন, শিল্প মানুষের মনের ভেতরের সংগ্রাম প্রকাশের শক্তিশালী উপায়। এবারে কৃষি সংবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বৃধান 103 চাষ করে যশোরের কৃষক সফল হয়েছেন। উচ্চ ফলনশীল ও রোগ বালাইমুক্ত এ ধানে পরীক্ষামূলক চাষে কৃষক প্রথম বছরই লাভের আশা করছেন। প্রকৃতি সংবাদ। দীর্ঘ 40 বছর পর শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগদা খাল খনন ও সংস্কার কাজ। জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্পে 60 কিলোমিটার খাল খননের কথা থাকলেও ধীরগতিসহ খনন কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসি সূচক 41 পয়েন্ট কমে 5019 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানি, 453 কোটি 57 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 65 কোটি 4 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 56টির, কমেছে 277টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন।
আবার আমন্ত্রণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস অ্যাওয়ারনেস প্রেজেন্টেশন। সেমিনারটির আয়োজক এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন ইও বাংলাদেশ ও ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব। অতিথিরা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাফি উদ্দিন আহমেদ তরুণ প্রজন্মকে চাকরি নয় উদ্যোক্তা হতে মনোনিবেশ করার আহ্বান জানান। ইও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রৌফ চৌধুরী তরুণদের উদ্যোক্তা হবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নানান পরামর্শ তুলে ধরেন। বক্তব্য রাখেন বাংলাদেশের প্রেসিডেন্ট গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড এবং এর কান্ট্রি চেয়ার মোস্তফা কামরুজ সোবহান, কো চেয়ার তানাজ্জুল আয়মান, ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ক্লাবের মডারেটর তৌফিকুল ইসলাম। বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার্স বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাম্পিয়ন তরুণ পাবেন 10 লাখ টাকা। খেলার খবর। দিচ্ছি আরো একবার। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর রাজধানী সহ সারা দেশে ভোটের হাওয়া, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রার্থীদের জনসংযোগ। বিএনপির মনোনয়ন ঘোষণার পরে জেলায় জেলায় বঞ্চিত কর্মী সমর্থকদের বিক্ষোভ, পাওয়া না পাওয়াদের মধ্যে হামলা পাল্টা হামলা। ইয়াহিয়া খানের মতো কিছু বললেই শুনতে হবে কেন, বিএনপির প্রশ্ন। কিছু বিশেষ দলকে সুবিধা দিতে আরপিও সংশোধনী মন্তব্য। এনসিপি সহ নতুন 3 রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে নিবন্ধন, বিধান অনুযায়ী বুধবারই গণবিজ্ঞপ্তি জারি। এবং বিমানকে এয়ারক্রাফট কেনাতে কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে চাইছে এয়ারবাস, ইউরোপের প্রভাবশালী 3 রাষ্ট্রদূত ও 1 হাই কমিশনার মাঠে। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেল সংবাদ। ধন্যবাদ।